তো দেখ একটু কম্পিউটারের সমস্যা হয়েছিল, যাই হোক। তো যেটা লিখছিলি সিদ্ধান্তটা লেখ। ওর্স্টেডের এই পরীক্ষা থেকে এই সিদ্ধান্তে আসা যায়, কোনো তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এতটা লেখা হয়েছিল। এবং ওই তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহের দিক পরিবর্তিত হলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখও পরিবর্তিত হয়, এবং ওই তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহের দিক পরিবর্তিত হলে চৌম্বক ক্ষেত্রের দিক পরিবর্তিত হয়। তবে তড়িৎবাহী তারটি নিজে চুম্বকে পরিণত হয় না। তবে তড়িৎবাহী তারটি নিজে চুম্বকে পরিণত হয় না। ঠিক আছে, এরপর হেডিং করবি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। কি? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এই যে চুম্বক শলাকা কোন দিকে বিক্ষিপ্ত হবে সেটা আমরা খুব ভালো করে বুঝবো। স্টেটমেন্ট পরে বুঝছি, আগে লিখবো, মানে আগে বোঝ। ধরে নে এই বরাবর তার দিয়ে কারেন্ট যাচ্ছে, আর চুম্বক শলাকাটা এরকম আছে সাপোজ। তো বলছে একটা মানুষ যদি তুমি কনসিডার করো, যে মানুষটাকে তুমি তড়িৎবাহী তার বরাবর কনসিডার করলে, যার হেড চুম্বক শলাকা নর্থের দিকে থাকবে, এবং সে যদি তারের মধ্যে দিয়ে যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে সেই দিকে সাঁতার কাটে, তাহলে সেই লোকটির বাম হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকে হবে। আরেকবার বোঝাচ্ছি, তারের সাথে তারের ওপর সমান্তরালে আমরা যদি একটি ব্যক্তিকে কল্পনা করি যার মাথা বা মস্তক চুম্বক শলাকার উত্তর মেরুর দিকে আছে, এবং সে তারের মধ্যে দিয়ে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে সাঁতার কাটে, তাহলে বাম হাত বা বাম হস্ত যেদিকে থাকবে সাঁতার কাটার সময় সেই দিকেই উত্তর মেরুর বিক্ষেপ ঘটবে। এবং এইভাবেই আমরা ওস্টেডের পরীক্ষার ওই বিক্ষেপের ডিরেকশন গুলো পেতে পারি। তো লেখ, তড়িৎবাহী তার বরাবর কোনো ব্যক্তি চুম্বক শলাকার উত্তর দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটলে ব্যক্তিটির প্রসারিত বাম হাতটি যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরুও সেই দিকে বিক্ষিপ্ত হবে। চুম্বক শলাকার উত্তর মেরুও সেই দিকে বিক্ষিপ্ত হবে। ঠিক আছে, এরপর হেডিং কর চৌম্বক বলরেখা। চৌম্বক বলরেখা কি বলছে? বলছে যে জায়গাতে চৌম্বক ক্ষেত্র আছে সেই জায়গায় আমি কতগুলো কাল্পনিক বক্ররেখা ধরতে পারি, বা কাল্পনিক কতগুলো রেখা ধরতে পারি, যেই রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে যদি আমি স্পর্শক আঁকি, তাহলে সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিককে নির্দেশন করবে। যেমন ধরে নে এরকম একটা আমি চৌম্বক বলরেখা ধর আছে, তাহলে যদি আমি ধরে নে সাপোজ এরকম একটা এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে সেটা জানতে চাই, যদি একটা স্পর্শ অঙ্কন করি, এইটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। সিমিলারলি আবার এরকম একটা অন্য বিন্দুতে যদি জানতে চাই, তাহলে ধরে নে এইরকম। তো চৌম্বক বলরেখাটা হচ্ছে কাল্পনিক রেখা, ঠিক আছে, যেটা সর্বদা চৌম্বক ক্ষেত্র এক্সিস্ট করে। এবং চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য কি? যে সেটা সবসময় উত্তর মেরু থেকে নির্গত হবে আর দক্ষিণ মেরুতে গিয়ে প্রবেশ করবে। মানে উত্তর থেকে দক্ষিণ মেরু অবধি, মানে আজকে যদি আমরা একটা নর্থ পোল নিই আর একটা সাউথ পোল নিই, তাহলে নর্থ পোল থেকে সাউথ পোল অবধি যাবে, আবার ঘুরে সাউথ পোল থেকে নর্থ পোলে আসবে, আবার ঘুরে সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে আসবে। তো এখানে ডেফিনেশন লেখ,
চৌম্বক বলরেখা চৌম্বক ক্ষেত্রে উপস্থিত কতগুলি কাল্পনিক রেখা, চৌম্বক ক্ষেত্রে উপস্থিত কতগুলি কাল্পনিক রেখা, যে রেখার ওপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, যে রেখার ওপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিককে নির্দেশন করে, ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করে। দিয়ে এই ছবিটা আঁকবি, যে লিখবি এখানে এ এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশন করছে। এরা চেঞ্জ করে লিখবি, চৌম্বক বলরেখা উত্তর মেরু থেকে নির্গত হয় এবং দক্ষিণ মেরুতে গিয়ে প্রবেশ করে, এবং পুনরায় উত্তর মেরু থেকে নির্গত হয়, দক্ষিণ মেরুতে গিয়ে প্রবেশ করে এবং পুনরায় দক্ষিণ মেরুর থেকে উত্তর মেরুর দিকে যায় এবং পুনরায় দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে যায়। অর্থাৎ চৌম্বক বলরেখা সর্বদা বদ্ধ লুপের সৃষ্টি করে, চৌম্বক বলরেখা সর্বদা বদ্ধ লুপের সৃষ্টি করে, চৌম্বক বলরেখা সর্বদা বদ্ধ লুপের সৃষ্টি করে। আজকে যদি এরকম রাখা হয় একটা তারের, ধরে নিলাম একটা কার্ডবোর্ড আছে, আঁকবি, এই ছবিগুলো আঁকতে দেয়, আর এই কার্ডবোর্ডের সাথে পারপেন্ডিকুলারলি এখানে গিয়ে একটা সুইচ আছে আর এখানে হচ্ছে ব্যাটারি আছে। সুইচটা অন করলাম, তাহলে অবভিয়াসলি কি হচ্ছে, কারেন্ট পরিবাহিত হচ্ছে। আচ্ছা, উল্টো দিকে ধর, পজিটিভ আর এই দিকটা নেগেটিভ, তার মানে কারেন্ট এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, এখান দিয়ে ঢুকে এখান দিয়ে এসে আবার এখান দিয়ে যাচ্ছে। তাহলে এর জন্য যে তড়িৎ বলরেখাগুলো হবে সেগুলো সবাই স্ফেরিক্যাল দেখতে হবে। সরি, একটু ভালো করে আঁকবি, একটু ইকুই ডিস্টেন্স করে আঁকবি, মানে একদম সুন্দর করে, এবং তার ডিরেকশন হবে এইরকম। আর যদি কারেন্টের ডিরেকশন উল্টো হতো তাহলে এটার ডিরেকশনও চেঞ্জ হয়ে যেত। যদি কারেন্টের ডিরেকশন উল্টো হতো, পজিটিভ নেগেটিভটা উল্টো করে লাগাতাম, তাহলে এটার ডিরেকশনও চেঞ্জ হয়ে যেত। এখান থেকে আমাদের কোশ্চেন আসছে যে এই তড়িৎ বলরেখার দিকগুলো কোন দিকে হবে সেটা আমি জানবো কি করে। সেই জন্য হেডিং করবি এবার, এটা আঁকা হয়ে গেলে, দক্ষিণ মুষ্টি নিয়ম, দক্ষিণ মুষ্টি নিয়ম। এটা এখানে বাদিকের ছবিটা অসুবিধা নেই, আমি ততক্ষণ আরেকটা ছবি আঁকছি। আচ্ছা, লেখা গেছে, এবার দেখ, ধরে নে আমি আমার ডান হাতের আঙুলটাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ বা যেটা আমাকে থাম বলি, সেটাকে আমি তড়িৎ পরিবাহী তারের কারেন্টের ডিরেকশন বরাবর রেখেছি। সেটা যদি রাখি তাহলে আর চারটে যে আঙুল যে বরাবর থাকবে, এখানে কিরকম থাকছে দেখ, রোটেটিং অবস্থায় থাকছে। তাহলে আমার এইখানে তড়িৎ প্রবাহ হচ্ছে বাঁ দিকে, স্ক্রিনের বাঁ দিকের দিকে, তার জন্য বলরেখার অভিমুখ হবে এইরকম। এটা হচ্ছে বলরেখার অভিমুখ। আর কালোটা যেটা হয়েছে এটা হচ্ছে তড়িৎ পরিবাহ, তড়িৎ প্রবাহ। তাহলে স্টেটমেন্টটা মানে বুঝতে পারছিস, তুই রাইট হ্যান্ড নে, রাইট হ্যান্ডের মানে একদম
রাইট হ্যান্ডকে যদি বুঝতে না পারি সেটা বলি, সেটা আসলে 3D তো বোঝানো সব আঁকা একটু ডিফিকাল্ট। রাইট হ্যান্ডের বুড়ো আঙুলটা বা থাম্বটা যেদিকে ডিরেক্টেড হবে, সেই দিকে ডিরেক্টেড মানে সেই দিকটা মানে কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকে করার জন্য আমাকে থাম্বটা যেভাবে নেব, তার জন্য বাকি 4 টে আঙুলকে যেভাবে আমাকে ভাঁজ করে নিতে হবে বা যেভাবে আমাকে রোটেট করে নিতে হবে, সেইটা হচ্ছে আমার চৌম্বক বলরেখার ডিরেকশন। যদি বুঝতে না পারিস আমায় বলিস, আমি না হাতের একটা ভিডিও করে পাঠাবো। তাকে স্টেটমেন্টটা লেখ। কোনো তড়িৎবাহী তারকে ডান হাতের মুষ্টিতে ধরে বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর তড়িৎ প্রবাহ দেখানো হলে বাকি আঙুলগুলি চৌম্বক বলরেখার অভিমুখে নির্দেশ করে। তারপর হেডিং করবি তড়িৎ প্রবাহের ওপর চুম্বক ক্রিয়া। তাহলে ওস্টেলের পরীক্ষা থেকে বোঝাই যাচ্ছে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে কি হচ্ছে, তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, এবং সেই চৌম্বক ক্ষেত্রে যদি আমি একটা চৌম্বক মেরু বা একটা চৌম্বক শলাকা রাখি, তাহলে চৌম্বক শলাকার উপর একটা কি হচ্ছে, বল বা ফোর্স কাজ করছে, যার জন্য চৌম্বক শলাকার কি হচ্ছে, বল একটা বিক্ষেপ হচ্ছে। এইবার নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে, আজকে যদি চৌম্বক ক্ষেত্রের জন্য বা ওই পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি করলো সেটা শলাকার উপর একটা ফোর্স দিতে পারে, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলেছিল, সমান সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে একইভাবে ওই চৌম্বক মেরু বা চৌম্বক শলাকা যাই বলিস না কেন, সেটিও পরিবাহীটির ওপর একটা বিপরীত দিকে ফোর্স দেবে, যার জন্য পরিবাহীটিও গতিশীল হয়ে যেতে পারে। একেই আমরা তড়িৎ পরিবাহীর ওপর চুম্বক ক্রিয়া বলছি। ঠিক আছে, এবং সেটা কোন দিকে গতিশীল হবে সেটা আমরা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম থেকে পেতে পারি। তো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়াটা আগে একটু লেখ, তারপর ফ্লেমিং এর বামহস্ত নিয়ম লিখবো। লেখ, ওরস্টেডের পরীক্ষা থেকে বোঝা যায় পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটলে তার জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের জন্য চৌম্বক মেরুর ওপর এক প্রকার বল কাজ করে। চৌম্বক মেরুর ওপর এক প্রকার বল কাজ করে, যার জন্য বিক্ষেপ হয়। চৌম্বক মেরুর ওপর এক প্রকার বল কাজ করে, যার জন্য বিক্ষেপ হয়। ফুল স্টপ দিয়ে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী চৌম্বক মেরু তড়িৎবাহী তারটির ওপরে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী চৌম্বক মেরু তড়িৎ পরিবাহী তারের ওপর সমান ও বিপরীত বল প্রয়োগ করবে যদি পরিবাহী তারটি যদি পরিবাহী তারটি অবাধে গতিশীল হতে পারে, তাহলে সেটি চলমান হয়ে পড়ে। যদি পরিবাহী তারটি অবাধে গতিশীল হতে পারে, তাহলে সেটি চলমান হয়ে পড়ে। তারপর হেডিং করবি ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম।
কি বলছে, বাম হাতের প্রথম দিকে আগে বুঝি না, তারপর বাম হাতের প্রথম 3টে আঙুলকে যদি পরস্পরের থেকে 90 ডিগ্রি কোণে রাখি, তাহলে আজকে আমার তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রকে বোঝায়, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখকে বোঝায়, তাহলে থাম্ব বা বৃদ্ধাঙ্গুষ্ঠ ওই পরিবাহীটার ওপর কোন দিকে বল প্রয়োগ হচ্ছে সেইটাকে ডিনোট করবে। তো লিখে নে, বাম হাতের বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করে, যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করে, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখকে নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠটি পরিবাহীর ওপর ক্রিয়াশীল বলের দিক নির্দেশ করবে। এই ছবিটা আঁক সাইডে। হয়েছে, এবার হেডিং কর আজকের লাস্ট টপিক, বার্লো চক্র। ছোট ছোট পয়েন্ট করে লিখবো আমরা। প্রথম সাব হেডিং কার্যনীতি, লিখবি তড়িৎ প্রবাহ তড়িৎ পরিবাহীর ওপর চুম্বকের ক্রিয়া। নাম্বার 2, চিত্র। ছবিটা অনেকটা এরকম, বইটা একটু ভালো করে পেয়ে যাবি, আমি একটা মানে যতটা পাচ্ছি আঁকা সম্ভব আমি এঁকে দিচ্ছি। খুব যে ভালো ছবি আঁকতে হবে এরকম ম্যাটার নেই। বল 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 তাড়াতাড়ি বল। হুম। হুম। দেখ কি করা হয়েছে, এখানে একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক নেওয়া হয়েছে, যার নর্থ পোলটা এরকম আছে, তার মানে চৌম্বক ক্ষেত্রটা নর্থ পোল থেকে সাউথের দিকে মানে এইভাবে কাজ করছে। আর ব্যাটারির কানেকশন কি করা হয়েছে, দেখ এখান দিয়ে কারেন্ট ঢুকছে, এই পোল থেকে এটা কানেক্ট করা আছে, তাহলে এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এই গেল। এইখানে পারদ নেওয়া হয়েছে, এই যে সলিড এখানটা আছে, এখানে অল্প পারদ নেওয়া হয়েছে, যেখানে এই কাটা কাটা যে একটা চাকা নিয়েছি, সেই চাকাটা একবার করে দাঁতগুলো টাচ করছে। এবার এটার সাথে আবার ভেতর দিয়ে এটা কানেক্ট করা আছে, সেটা আবার ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে, মানে এখান দিয়ে এসে আবার কারেন্টটা এইভাবে, তাহলে কারেন্ট গুলো এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এবার হেডিং করবি, তারপর পরীক্ষা। আগে লেখাটা লিখে নেওয়া যাক। দেখ, সুইচ অন করলে চিত্রের ন্যায় তড়িৎ প্রবাহ, চিত্রের ন্যায় তড়িৎ প্রবাহ
তীর চিহ্নিত পথে চলতে থাকে। চিত্রের ন্যায় তড়িৎ প্রবাহ তীর চিহ্নিত পথে চলতে থাকে। ফলে চক্রের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, ভালো করে বল, চক্রের মধ্যে দিয়ে, আচ্ছা লিখে নে আগে তারপর বোঝাচ্ছি। চক্রের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ওপর থেকে নিচের দিকে হয়। তাহলে দেখ এখানটায় এই পার্টটায় কি হচ্ছে, দেখ ওপর থেকে নিচের দিকে যাচ্ছে, তড়িৎ প্রবাহ ওপর থেকে নিচের দিকে হয়। আর এখন লিখিস না, বুঝে নে। আর ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রটা দেখ এরকম আছে, নর্থ থেকে সাউথের দিকে। তাহলে আজকে যদি তুই ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অ্যাপ্লাই করিস, যে আমার চৌম্বক ক্ষেত্রটা কাঠ পাটাতন ওপর, মানে তুই আজকে কাঠের পাটাতন অপেক্ষা, মানে তুই এই জিনিসটাকে, তুই তো স্ক্রিনে দেখছিস ফোনে, তুই এইভাবে ভাব, তোর বাম হাতের হাতটাকে নে, সবকিছু পেন টেন ফেলে দিয়ে তুই বাম হাতের যেটা মধ্যমা সেটাকে নিচের দিকে কর, যেটা তর্জনী সেটা স্ক্রিনের দিকে, মোবাইলের স্ক্রিনের দিকে কর। মানে জিনিসটা এইরকম কর, বাম হাতটাকে নিয়ে মধ্যমাটাকে নিচের দিকে কর, ঠিক আছে? যেটা আমার আছে সেটা স্ক্রিনের দিকে কর, যেটা তর্জনী। তাহলে দেখ বৃদ্ধাঙ্গুষ্ঠটা ডান দিকে পাচ্ছিস, বৃদ্ধাঙ্গুষ্ঠটা ডান দিকে পাচ্ছিস। তার মানে দেখ এখানে যে চক্রটা বা এখানে যে তার উপর যে ফোর্সটা কাজ করছে সেটা কোন দিকে কাজ করছে বল, ডান দিকে। তাহলে চক্রটা ঘুরবে কোন দিকে, ডান দিকে ঘুরবে। এইবার ভালো কথা, ডান দিকে ঘুরুক, কিন্তু এই যে কাটা কাটা দাগ আছে তো, আর এখানে পারদ দেওয়া হয়েছে, ঠিক আছে? এই লাল করে যে জায়গাটা ডিপ করা হয়েছে, কি হবে, একটা কাটার যেই ফোর্স কাজ করলো সেই কাটাটা তো সরে গেল, মানে কাটাটার উপর ফোর্স কাজ করলো, কাটাটা ঘুরে গেল, কিন্তু ওই প্রথম কাটা থেকে নেক্সট কাটা অবধি কিন্তু আসবে না, ঠিক আছে? মানে যখনই আমার কাটাটা, দাগটা আমার সরে গেল, তখনই কি হলো, পারদের সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তখন বর্তনীটাও বিচ্ছিন্ন হয়ে গেল, কারণ কোনো কন্ট্যাক্ট নেই, দুটো কাটার মাঝখানে ফাঁকা অবস্থান। কিন্তু গতিজারদের জন্য কি হচ্ছে, পরের কাটার, পরের যে কাটা বা দাঁত যাই বলিস না কেন, সেটা ন্যাচারালি আবার চলে আসছে, তখন ন্যাচারালি আবার আমার বর্তনীটা বদ্ধ হয়ে যাচ্ছে, মানে আবার বর্তনী আমার কাজ করছে, তখন আবার ওর ওপর ফোর্স হচ্ছে ডান দিকে। তাহলে এই করে কিন্তু আমরা ওই দাগটা কি হচ্ছে বা ওই চক্রটা কি হচ্ছে বা গতিশীল অবস্থায় থাকছে। তো লিখলি, যতটা লিখেছিলিস এবার লে। তারপর তড়িৎ প্রবাহ উপর থেকে নিচের দিকে হয়, এতটা লিখেছিলিস। এবার লে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কাঠের পাটাতন বরাবর, কাঠের পাটাতন বরাবর উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে, উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম প্রয়োগ করলে দেখা যায় পারদ স্পর্শ করা, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম প্রয়োগ করলে দেখা যায় পারদ স্পর্শ করা চক্রের ওপর ডান দিকে বল প্রয়োগ হচ্ছে, পারদ স্পর্শ করা চক্রের ওপর ডান দিকে বল প্রয়োগ হচ্ছে। এর ফলে চক্রটি ডান দিকে গতিশীল হয়ে পড়ে, এর ফলে চক্রটি ডান দিকে গতিশীল হয়ে পড়ে। কিন্তু চক্রের দাঁত গতিশীল হলেই পারদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়, অর্থাৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু গতিজারদের জন্য পরের দাগটি আবার পারদের সংস্পর্শে আসে। এইভাবে দাঁতগুলির ওপর বল প্রযুক্ত হয় এবং সেটি গতিশীল থাকে, এবং সেটি গতিশীল থাকে। এরপর নিচে 1-2 করে পয়েন্ট করে লিখবি। নাম্বার 1, তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করলে কাটার ঘূর্ণনের অভিমুখ বা চক্রের ঘূর্ণনের অভিমুখ পরিবর্তিত হয়। তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তিত করলে
চক্রের ঘূর্ণনের অভিমুখ পরিবর্তিত হয়। নাম্বার 2, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পরিবর্তিত হলে চক্রের অভিমুখ পরিবর্তিত হয়। চক্রের অভিমুখ পরিবর্তিত হয়। নাম্বার 3, চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহের অভিমুখ উভয় পরিবর্তিত হলে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহ উভয়ের অভিমুখ পরিবর্তিত হলে চক্রের ঘূর্ণন পূর্বের ন্যায় থাকে। চক্রের ঘূর্ণন পূর্বের ন্যায় থাকে। নাম্বার 4, তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পেলে ঘূর্ণন সংখ্যা বৃদ্ধি পায়, মানে জোরে জোরে ঘুরবে, ঘূর্ণন সংখ্যা বৃদ্ধি পায়। নাম্বার 5, অশ্বক্ষুরাকৃতি চুম্বক শক্তিশালী হলে অশ্বক্ষুরাকৃতি চুম্বক শক্তিশালী হলে ঘূর্ণন সংখ্যা বৃদ্ধি পায়। ঘূর্ণন সংখ্যা বৃদ্ধি পায়। এখান থেকে দুটো কোশ্চেন আসে, বুঝলি তো, যে বাল্যচক্রের তড়িৎ ঘূর্ণনের অভিমুখ কিভাবে পরিবর্তন করা সম্ভব, তো 1 আর 2 লিখবি। আর যদি বলে বাল্যচক্রের ঘূর্ণন শক্তি কিভাবে পরিবর্তন করা সম্ভব, তাহলে 4 আর 5 লিখবি। আচ্ছা, এখানে কি হচ্ছে, নিচে একটা স্টার দিয়ে লিখবি, বাল্যচক্রে তড়িৎ শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো লিখবি বাল্যচক্রের মাধ্যমে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। শুধু মোটর বাকি থাকলো আর লেনজেস ল বাকি থাকলো। ঠিক আছে, তো আমি এই উইকে আর কোনো ভিডিও দেব না। নেক্সট উইকে আমি চেষ্টা করছি, মানে যেটা আমাদের 1 তারিখ ডিসেম্বর পড়ে যাচ্ছে, যে আবার রোববার দিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ আমার একটা পরীক্ষা আছে 1 তারিখ থেকে। তো তার আগেই আমি একটা দিয়ে দেবো, যেটা হয়তো নেক্সট উইকের হবে। ঠিক আছে।